তাহলে আজকের আলোচ্য বিষয় হলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের ইতিহাস। তোমাকে জিজ্ঞেস করবো আমি, হ্যাঁ? ওকে, লিসেন ভেরি কেয়ারফুলি। আজকের আলোচ্য বিষয় হলো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরাজি সাহিত্যের ইতিহাস। এই ইংরাজি সাহিত্যের ইতিহাস পড়তে গেলে কয়েকটা বিষয় আমাদের জানতে হবে, যে গল্পটা কোন দেশের গল্প। এই গল্পটা হলো ইংল্যান্ডের গল্প। তবেই যদি আমরা বলি শুধুমাত্র ইংল্যান্ডের গল্প, তাহলে নিশ্চিতভাবে ভুল হবে। কথাটা হচ্ছে ব্রিটেনের গল্প। ব্রিটেনকে তুই যদি একটা গোল পিজা ধরে নিস, একটা বড় পিজা ধরে নিস, সেটাকে চারটা ভাগে ভেঙে দিলাম, তাহলে একটা পেলাম স্কটল্যান্ড, একটা পেলাম আয়ারল্যান্ড, একটা পেলাম ইংল্যান্ড, একটা পেলাম ওয়েলস। বুঝতে পারলে? এই চারটা দেশ মিলে হলো ব্রিটেন। আমাদের গল্পটা শুরু হচ্ছে ব্রিটেনকে নিয়ে। কাকে নিয়ে শুরু হচ্ছে? ব্রিটেনকে নিয়ে। গল্পটা কোন দেশকে নিয়ে শুরু হচ্ছে? ব্রিটেন। ব্রিটেনের আদি বাসিন্দা যারা ছিল তারা ছিল জেলে। ব্রিটেনের আদি বাসিন্দা কি ছিল? জেলে। এই জেলেরা সহজ সরল মানুষ ছিল, এবং এই জেলে যারা ছিল তারা স্বাভাবিকভাবেই আশেপাশে প্রচুর মাছ পেত। কারণ যদি জিওগ্রাফিক্যাল লোকেশন দেখি ব্রিটেন বা ইংল্যান্ডের, তাহলে দেখতে পাবো একটা দ্বীপ, তার চারিদিকে সমুদ্র রয়েছে, মাঝে একটা দ্বীপ, তার চারিদিকে সমুদ্র রয়েছে। তো স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের যারা মানুষ ছিল, বা ইংল্যান্ড বা ব্রিটেনের যারা মানুষ ছিল, তাদের স্বাভাবিক জীবিকা হয়ে উঠেছিল মাছ ধরাটা। এরা জেলে ছিল, এদের জীবন নির্ধারণ সহজ সরল ছিল, এবং এরা ধর্মের দিক থেকে প্যাগান ছিল। আমরা সাধারণত ভাবি যে ইংল্যান্ডের মানুষজন খ্রিস্টান হবে, কারণ আজকে সব 100% ক্রিশ্চানিটি রয়েছে। কিন্তু সেই সময় একজন খ্রিস্টানও ছিল না, সেই সময়টা প্যাগানিজম ছিল। প্যাগানিজম মানে প্রকৃতির পূজারী। যে প্রকৃতিকে পূজা করে সেই হলো প্যাগান। মানে ইন এ ওয়ে হিন্দুজম ইজ অলসো কাইন্ড অফ প্যাগানিজম। যারা যে ধর্মেরই মানুষ প্রকৃতিকে পূজা করে তারা প্যাগান। বুঝতে পারলে? প্যাগান কিরকম? মাটির পূজা করবে। প্যাগান কিরকম? গাছের পূজা করবে, জঙ্গলের পূজা করবে, আগুনের পূজা করবে, নদীর পূজা করবে, আর কিসের পূজা করবে? পাহাড়ের পূজা করবে, পর্বতের পূজা করবে, বায়ুর পূজা করবে, জলের পূজা করবে। তারা হলো প্যাগান। তুমি যদি হিন্দুজমকেও লক্ষ্য করে একই জিনিস তুমি দেখতে পাবে। সেখানে আমরা গঙ্গা দেবীর পূজা করছি, আমরা মাটিকে প্রণাম করি, আমরা সূর্যদেবকে প্রণাম করি, আমরা চন্দ্রমাকে পূজা করি, আমরা পর্বতকে পূজা করি, আমরা জঙ্গলকে পূজা করি, আমরা গাছকে পূজা করি। তুই যদি পিকনিকও করতে যাস, দেখবি আগে বনবুড়িকে তুই খাবার দিয়ে আসিস, রাইট? তাহলে কি? লাভিং দ্য নেচার। তো এরাও ঠিক সেই রকম ছিল। কারা? ইংল্যান্ডের আদি বাসিন্দারা। সবসময় পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাও, আদি বাসিন্দা যারা হয় তার প্রকৃতির পূজারী হয়। বুঝতে পারলে? পৃথিবীর যে কোনো জায়গায় চলে যাও, আদি বাসিন্দা সবসময় প্রকৃতির পূজারী হয়, কারণ প্রকৃতির গুরুত্ব বোঝে ওরা। বুঝতে পারলে কিনা? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের মানুষজন মূলত প্রকৃতির পূজারী ছিল, এবং এদের জীবনযাত্রা যেটা ছিল খুবই সহজ সরল ছিল। এরা কিন্তু কোনোভাবেই অন্যের ভূমি আক্রমণে বিশ্বাস করতো না। কিন্তু হঠাৎ করে একটা ঘটনা ঘটলো। কেল্ট নামক একটা জাতি এসে উপস্থিত হলো। এই কেল্টরা ছিল ফর্সা, লম্বা, সুন্দর, এবং এরা লোহার ব্যবহার জানতো। কিসের ব্যবহার জানতো? লোহার ব্যবহার জানতো, এবং তলোয়ারের জোরে, বল্লভের জোরে এবং লোহার অস্ত্রের জোরে এরা ইংল্যান্ডকে দখল করে বসলো। তাহলে ইংল্যান্ড যেটা একটা সময় প্যাগানিজম ছিল, ফিশারম্যানদের ভূমি ছিল, মানে ইংরাজি ফিশারম্যানদের ভাষা, সেই ইংল্যান্ডে এসে গেল কেল্টরা। কিন্তু কেল্টরা এসে ধ্বংস করলো না ইংল্যান্ডকে, বরং সেখানে স্থায়ীভাবে থাকতে শুরু করলো। আমি যেটা বলছিলাম, আক্রমণকারী দুই প্রকারের হতে পারে। এক ধরনের আক্রমণকারী আসবে, তোমার দেশকে লুট করবে, জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, এবং তারপর নিয়ে চলে যাবে সবকিছু, এবং দেশ একদম শ্মশানে পরিণত হবে। আর আরেক ধরনের যোদ্ধা হতে পারে, যারা আসবে দেশকে ভালোবাসবে, আর দেশেই থাকতে শুরু করবে। তারা দেশকে ধ্বংস করবে না, তারা দেশকে উন্নত করবে। বুঝতে পারলি কিনা? কেল্টরা ধ্বংস করেনি, কেল্টকে ইংল্যান্ডকে কি করেছিল? উন্নত করেছিল। বুঝতে পারলি কিনা ব্যাপারটা? কেল্টরা ইংল্যান্ডকে উন্নত করেছিল, এবং কেল্টিক পিপলরা এখানে যখন থাকলো, তারাই হয়ে গেল এখানকার রাজা, রানী, জমিদার, বলতে পারি সমস্ত রাজবংশটা কেল্টিকদের চলে এলো। শুধু প্রজারা, যারা সাধারণ মানুষ ছিল, তারা হয়ে গেল প্রজা। বুঝতে পারলি কিনা? কিন্তু সাধারণ মানুষরাও এদিকে খুব ভালোভাবে গ্রহণ করে নিল। কিছুদিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাকসেপ্টেন্স চলে এলো এদের। তার কারণ এদের সাথে, কেল্টদের সাথে এই আদি বাসিন্দা যারা ছিল, তাদের একটা স্বাভাবিক মেলামেশা সম্ভব হয়েছিল। তো সেই জন্য রাজা এবং প্রজা মিলেমিশে একসাথে থাকলো। কয়েকটা জেনারেশন পর এরা সব এক হয়ে গেল। বুঝতে পারলে কিনা? এবং ইংল্যান্ডে আমরা একটা স্থায়ী বাসিন্দা দেখতে পাচ্ছি, এবং স্থায়ী বসবাসের প্রবৃত্তি আমরা লক্ষ্য করছি। কিন্তু সেই যুগকার সুপার পাওয়ার অন্য কেউ ছিল। ইংল্যান্ডে যখন এই ঘটনাগুলো ঘটছিল, তখন ইংল্যান্ড থেকে বহু দূরে, বহু কিলোমিটার দূরে একটা দেশ ছিল, নাম হচ্ছে রোম। রোম পৃথিবীর সুপার পাওয়ার ছিল। সেই সময়ে পৃথিবীর সুপার পাওয়ার হচ্ছে রোম। রোমের সম্রাট দিকে বলা হতো রোমের সম্রাট দিকে বলা হতো সিজার। কি বলা হতো? সিজার। রোমের সম্রাট দিকে কি বলা হতো?
সিজার, যার রাশিয়া সম্রাটকে বলা হয়, বাই মিস্টেক বলে ফেললাম। তাহলে কি রোমের যারা সম্রাট ছিল তাদেরকে সিজার বলা হতো। রোম ইতিমধ্যে পৃথিবীর সুপার পাওয়ার, রোম ছিল পৃথিবীর সুপার পাওয়ার। এবার আমেরিকা যেমন আজকে সুপার পাওয়ার, বা রাশিয়া যেমন আজকে সুপার পাওয়ার, বা তুমি আমেরিকা এবং রাশিয়া যেহেতু সুপার পাওয়ার, ওরা প্রত্যেকটা দেশে এসে নাক গলাবে বা প্রত্যেকটা দেশকে নিজের অধীনে রাখার চেষ্টা করে, বুঝতে পারলে কিনা? ঠিক একই রকম ভাবে এখানে আমরা দেখতে পেলাম রোমও ভাবলো সাম্রাজ্য বিস্তার করতে হবে। রোম সাম্রাজ্য বিস্তার করছিল ইতিমধ্যে, এবং রোমান সাম্রাজ্য পৃথিবীর সব থেকে বড় সাম্রাজ্যে পরিণত হয়েছিল তৎকালীন সমাজে। তবে এটা একটা হিস্টোরিক্যাল মিসফ্যাক্ট। তার কারণ পৃথিবীর সব থেকে বড় সাম্রাজ্য রোমান সাম্রাজ্য ছিল না। ঐতিহাসিক যদি আলোচনা নয়, তবু আমি জানিয়ে দিচ্ছি, পৃথিবীর সব থেকে বড় সাম্রাজ্য কে বানিয়েছিল? চেঙ্গিস খাঁ বানিয়েছিল। কে বানিয়েছিল? চেঙ্গিস খাঁ। মঙ্গোলিয়া বলে একটা দেশ আছে, সেখান থেকে শুরু হয়েছিল, ভারতের মাথা পর্যন্ত চলে এসেছিল, সমস্ত ইউরোপ তার মধ্যে চলে এসেছিল। চেঙ্গিস খাঁ ছিল পৃথিবীর সব থেকে বড় সম্রাট এবং বড় সাম্রাজ্যের অধিকারী। তো যাই হোক, তারপরে রোমান সাম্রাজ্যের কথা পাই আমরা। তো সেই সময়ে, যে সময়ের কথা চলছে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, যে সময়ের আমি কথা বলছি, সেই সময় সুপার পাওয়ার চেঙ্গিস খাঁ ছিল না, সেই সময় সুপার পাওয়ার কে ছিল? রোমানরা ছিল। কারা ছিল? রোমানরা। এবার রোমানরা ক্রমাগত সাম্রাজ্য বিস্তার করে যাচ্ছিল। রোমানদের মনে হলো যে আমাদের আরো সাম্রাজ্যকে বিস্তার করতে হবে। তাদের চোখে এলো ইংল্যান্ড। ইংল্যান্ড তাদের কাছে একটা মনে হলো ইটস এ ভেরি ক্রিমি প্লেস, উই শুড গো অ্যান্ড ক্যাপচার ইংল্যান্ড। এবং কি হলো, জুলিয়াস সিজার প্রথমবার রোমে এলেন, এবং ভিনি ভিডি ভিজি কথাটা প্রযোজ্য হয়েছে, ল্যাটিন শব্দ। এখানে এলাম, এখানে দেখলাম এবং এটাকে জয়লাভ করলাম। জুলিয়াস সিজার 55 বিসিতে, সম্ভবত 55 বিসি, ইয়েস 55 বিসি। জুলিয়াস সিজার 55 বিসিতে, যিশু খ্রিস্টের তখন জন্ম হয়নি। যিশু খ্রিস্টের জন্মের 55 বছর আগে জুলিয়াস সিজার এসে পৌঁছালেন কোথায়? এই ইংল্যান্ডে। রোম থেকে এসে পৌঁছালেন ইংল্যান্ডে, এবং ইংল্যান্ডে আসার সাথে সাথে ইংল্যান্ডের একটা জায়গাকে দখল করে বসলেন জুলিয়াস সিজার। তাহলে প্রথম রোমান সম্রাট, যেটা একাধিকবার পরীক্ষাতে এসছে, কোন রোমান সম্রাট ইংল্যান্ডে এসেছিলেন এবং ইংল্যান্ডকে দখল করেছিলেন? উত্তরটা হচ্ছে, শুনতে পাচ্ছি না, জুলিয়াস সিজার। কোন রোমান সম্রাট? জুলিয়াস সিজার প্রথমে এসেছিলেন 55 বিসিতে। যিশু খ্রিস্টের জন্মের 55 বছর আগে ইংল্যান্ডে এলেন এবং ইংল্যান্ডকে দখল করেছিলেন জুলিয়াস সিজার। কিন্তু জুলিয়াস সিজার সমস্ত দেশটাকে দখল করেন না, একটা বিশেষ অংশকে শুধু দখল করেছিলেন। এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি রোমানরা যখন জানতে পেরে গেল যে ইংল্যান্ড দখল করাটা সহজ, এবং ইংল্যান্ডরা ততটা উন্নত নয় যতটা আমরা রোমানরা উন্নত হয়ে আছি, তখন তারা ভাবলো পুরো দেশটাকে ক্যাপচার করা যাক। আমরা পরবর্তী সময় দেখতে পাচ্ছি জেনারেল ক্লডিয়াস 40,000 সৈন্য নিয়ে এসে উপস্থিত হচ্ছেন। জেনারেল ক্লডিয়াস, কি নাম? জেনারেল ক্লডিয়াস 40,000 সৈন্য নিয়ে এসে উপস্থিত হয়ে যাচ্ছেন কোথায়? ইংল্যান্ডে, এবং পুরো ইংল্যান্ডকে দখল করে বসছেন। এবং তখন থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইংল্যান্ড পুরোপুরি রোমানদের দখলে চলে আসছে। কেল্টিকরা লড়াই করেছিল, কেল্টিকরা যথেষ্ট লড়াই করেছিল, কিন্তু রোমানদের সাথে পেরে ওঠেনি। রোমান সেই সময় সব থেকে বেশি শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিল রোমানরা। রোমানদের যে মিলিটারি স্ট্র্যাটেজি ছিল, রোমানদের যে পলিটিক্যাল পাওয়ার ছিল, রোমানদের যে বিচক্ষণতা ছিল, সেটার ধারে পর্যন্ত আসতে পারেনি কেল্টিকরা, এবং আলটিমেটলি কেল্টিক গট ডিফিটেড, কেল্টিকরা পরাজিত হলো, এবং পুরোপুরি ইংল্যান্ড চলে এলো রোমানদের আন্ডারে। হ্যাঁ, তবে অনেক দেশপ্রেমী ছিল ইংল্যান্ডের মানুষদের মধ্যে, যারা বারবার এই রোমানদের বিরুদ্ধে লড়াই করেছিল, যারা বারবার রোমের বিরুদ্ধে লড়াই করেছিল। কিন্তু আলটিমেটলি রোমের সুপ্রিমেসিই চলেছে ইংল্যান্ডের উপর। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? রোমানরা যখন এলো অনেক কিছু উপহার দিল ইংল্যান্ডকে। কি কি? তার মধ্যে প্রথম হচ্ছে ল্যাটিন ভাষা। কোন ভাষাটা উপহার দিয়েছিল? ল্যাটিন ভাষা। আরে ইংল্যান্ডে নিজের কিছু নেই, সব অন্য দেশ এসেছে নিয়ে দিয়েছে, গিফট দিয়েছে। তাহলে ইংল্যান্ডে এই যে ল্যাটিন ভাষার প্রভাব আমরা দেখতে পাই পরিষ্কারভাবে আজকে। এই ল্যাটিন ভাষাটা কার কাছ থেকে এলো? রোমের কাছ থেকে এলো। রোমানরা যখন দখল করলো, যেমন ভাবে ভারতবর্ষে ইংরাজির প্রভাব দেখতে পাও আজকে। ইংরাজিটা এসছে কোথা থেকে? ব্রিটিশদের কাছ থেকে। অফকোর্স ব্রিটিশদের কাছ থেকে আমরা এই ভাষাটা পেয়েছি, এবং তার ব্রিটিশরা যেহেতু 200 বছর রাজত্ব করেছে ভারতবর্ষে, সেই জন্য এই তাদের প্রভাবটা ভারতবর্ষে পড়ে গেছে, ইংরাজির প্রভাব। তুই যদি চীনে যাস, জাপানে যাস, এতটা ইংরাজি প্রভাব নেই যতটা ভারতবর্ষে রয়েছে, বুঝতে পারলে কিনা? সো whether it's good, whether it's bad, we got English from British, আমরা ব্রিটিশদের কাছ থেকে পেয়েছি। ঠিক একইভাবে whether it's good or whether it's bad, they got Latin from the Roman. ইংল্যান্ডের মানুষজন ল্যাটিন কাদের কাছ থেকে পেলো? রোমানদের কাছ থেকে পেলো। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যিশু খ্রিস্টের জন্ম হলো, যিশু খ্রিস্ট চারিদিকে খ্রিস্টানিটি প্রচার করতে শুরু করলেন রোমে, এবং আস্তে আস্তে সারা রোম সাম্রাজ্য কি হলো? খ্রিস্টানিটিতে কনভার্টেড হয়ে গেল। কিছু কনভার্টেড হয়ে গেল,
খ্রিস্টানিটিতে কনভার্ট হয়ে গেল। যখন রোম খ্রিস্টানিটিতে কনভার্টেড হয়ে গেল, খ্রিস্টানিতে কনভার্ট হওয়ার আগে রোমানদের অন্য দেবদেবী ছিল, হেরা, জিউস, পোসাইডন, ওই যে গ্রিক দেবদেবীর কথা পায় না, ওই সমস্ত ছিল, জুপিটার, জুনো, ওই সমস্ত দেবদেবী ছিল। যখন খ্রিস্টানিটিতে কনভার্ট হয়ে গেল রোম যখন খ্রিস্টানিটিতে কনভার্ট হয়ে গেল, রোমের তখন মনে হলো এই ধর্মটা ইংল্যান্ডেও আনা প্রয়োজন। এবং রোমান সাধু সেন্ট আগস্টাইন খ্রিস্ট ধর্মকে ইংল্যান্ডে প্রচার করার উদ্দেশ্যে ইংল্যান্ডে এসে পড়লেন। তাহলে বলা যেতে পারে ইংল্যান্ডে যে খ্রিস্ট ধর্ম প্রচারিত হয়েছিল, কার দ্বারা হয়েছিল? সেন্ট আগস্টাইনের দ্বারা। কার দ্বারা? সেন্ট আগস্টাইনের দ্বারা। খেয়াল রাখবে, এটা পরীক্ষা অনেক সময় প্রশ্ন আছে। সেন্ট আগস্টাইন কেম টু ইংল্যান্ড ফ্রম রোম ইন 597 এডি। 597 এডিতে তাহলে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য রোম থেকে একটা সাধু এসেছিল, নাম ছিল সেন্ট আগস্টাইন। কি নাম ছিল? সেন্ট আগস্টাইন। এবার কি হলো? খ্রিস্ট ধর্ম প্রচারিত হতে লাগলো ইংল্যান্ডে, এবং ইংল্যান্ডের মানুষকে কনভার্টেড করা হতে লাগলো, ইংল্যান্ডের মানুষজনকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হতে লাগলো। অনেক মানুষ ইচ্ছাকৃতভাবেই খ্রিস্ট ধর্মকে গ্রহণ করেছিল, অনেককে আবার প্রলোভন দিয়েও গ্রহণ করানো হয়েছিল। তবে বহু মানুষ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় গ্রহণ করেছিল এই খ্রিস্ট ধর্মকে। কোথায়? ইংল্যান্ডে। নিয়ে আস্তে আস্তে ইংল্যান্ড কনভার্টেড হতে লাগলো খ্রিস্টানিটিতে। তার মানে যেখানে 100% প্যাগানিজম ছিল, সেখানে আস্তে আস্তে এবার খ্রিস্টানিটির প্রবেশ ঢুকে গেল। বুঝতে পারলি কিনা? রোমানরা যখন এলো, তাহলে খ্রিস্টানিটি নিয়ে এলো, ল্যাটিন ভাষা নিয়ে এলো, বড় বড় সব রাস্তা নিয়ে এলো। রোমানদের সম্বন্ধে একটা বিখ্যাত কথা আছে, রোমের রাস্তা কোথাও আটকে যায় না, রোমানদের রাস্তা কেউ আটকাতে পারে না। এইটা ছিল রোমানদের সম্বন্ধে একটা বিখ্যাত কথা। এবং রোমান সাম্রাজ্যের কোনোদিন সূর্যও অস্ত যায় না। ব্রিটিশদের সাম্রাজ্যের ব্যাপারেও এটা বলা হয়েছিল। তো যাই হোক, সেই রোমান সাম্রাজ্য এত বড় হয়ে গেছিল যার সূর্য অস্ত যায় না, রোমান সাম্রাজ্যের রাস্তা কোনোদিন আটকে যায় না। রোমানরা বড় বড় রাস্তা বানাতে সিদ্ধ হস্ত ছিল, বড় বড় রাস্তা বানাতো রোমানরা। কেন? তার কারণ মিলিটারি সেন্ড করা সহজ হতো, এবং কি যে রাস্তাগুলো ছিল অনেক চওড়া চওড়া রাস্তা ছিল, হঠাৎ করে কেউ আক্রমণ করতে পারবে না। তুই যদি আক্রমণ করতেও আসিস, যে মাঝখানে যাবে সে কিন্তু আগে থেকে দেখতে পেয়ে যাবে যে লোকজন আসছে তলোয়ার নিয়ে, বুঝতে পারলে, বা লোকজন আক্রমণের জন্য ছুটে আসছে, সে রেডি হওয়ার সময় পেত। চওড়া চওড়া রাস্তা বানাতো। মিলিটারি ব্যবস্থা, মানে সেনাবাহিনীকে পাঠানোটা অনেক সহজ হতো, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অনেক সুবিধা হতো। দ্যাট উই গেট ফ্রম রোমান্স। তাহলে ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য যে সড়ক চাই, এবং সেনাবাহিনীকে পাঠানোর জন্য, কোথাও দ্রুত পাঠানোর জন্য, দেশকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য যে সড়ক চাই, সেটা রোমানরা প্রথমে উপলব্ধি করেছিল। আজকে ভারতবর্ষে আমরা উপলব্ধি করি। ভারতবর্ষে আমরা সব জায়গায় সড়ক বানিয়ে দিই, রাস্তা বানিয়ে দিই। কেন রাস্তা বানিয়ে দিই? তার কারণ ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। এবং কিসের জন্য? প্রয়োজনে সেনাবাহিনী ঝটপট পাঠানো যাবে, তার জন্য আমরা কি করি? আমরা রাস্তা বড় বড় চওড়া সুন্দর রাস্তা বানাই, যাতে কি পুরো দেশটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। বুঝতে পারলে কিনা? রোমানরাই সেটা করেছিল, এবং রোমানরা সেই পথটা দেখিয়েছিল ইংল্যান্ডে। এরপরে কি হলো? রোমানরা বিভিন্ন প্রেক্ষাগৃহ বানালো, মন্দির বানালো, এবং বলতে পারো তাদের যা রীতিনীতি অনুযায়ী স্ট্রাকচার বানালো, সব কিছু। এবং এক কথায় বলতে গেলে ইংল্যান্ডের প্রভূত উন্নতি হয়েছিল। মানে রোমানদের আসার ফলে ইংল্যান্ডের কোনো অবনতি হয়নি, ইংল্যান্ডের উন্নতি হয়েছিল। মানে এটা সাপে বর, একটা বিদেশি শক্তি এলো, তোকে দখল করলো, কিন্তু তোর যে চালা ঘরটা ছিল সেটা রাজমহল বানিয়ে দিল, এইরকম করলো। রোমানদের আশাটা খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল, নো ডাউট ভালো ছিল ইংল্যান্ডের জন্য। ইংল্যান্ডের দৃষ্টিকোণ থেকে তুমি যদি দেখো, তো ইংল্যান্ডে এইভাবে রোমানরা বেশ কিছুদিন ছিল, এবং একটা সুনিয়ন্ত্রিত ব্যবস্থা দিয়েছিল, একটা রুল রেগুলেশন দিয়েছিল। ইংল্যান্ড ওয়াজ গভর্নড বাই রোমান রুলস। রোমানদের যা আইন কানুন ছিল, ইংল্যান্ডে সেই আইন কানুনগুলো চাপানো হলো। কিন্তু তুমি যতই শক্তিশালী হয়ে যাও না, যে সূর্য মধ্যাহ্ন গগনে কিরণ দেয়, সেই সূর্যই আবার পশ্চিমে অস্ত যায়। রোমান সাম্রাজ্যের একদিন কিন্তু পতন হলো। বুঝতে পারলে কিনা? মানে তোমার সাম্রাজ্য, তোমার ব্যবস্থা যতই ভালো হোক না কেন, যদি লোকটা গন্ডগোল থাকে, তাহলে সেই সাম্রাজ্য বা সেই সিস্টেম ব্রেকডাউন করবে। বোঝার চেষ্টা করো আমি কি বলছি। অযোগ্য রোমান সম্রাটরা আসতে শুরু করলো, রোমের সিংহাসনে অযোগ্য রোমান সম্রাটরা বসতে শুরু করলো। যখন অযোগ্য রোমান সম্রাটরা বসতে শুরু করলো, এত বড় সাম্রাজ্যকে আর ধরে রাখা সম্ভবপর হলো না। বুঝতে পারলে কিনা? রোমান সাম্রাজ্যের পতন শুরু হলো। তখন বিদেশি শক্তি এবং ডাকাতরা, বারবেরিয়ানসরা আক্রমণ করতে শুরু করলো রোমকে। বারবেরিয়ানসরা কেমন ছিল জানিস? এটা ভাবিস না যে 4-5টা ডাকাত মিলে একটা বারবেরিয়ানসের দল গঠন করলো, এমনি নয়। ওরা কিরকম ছিল? 4000 থেকে 6000 একটা গোষ্ঠী থাকবে। ওরা তলোয়ার নিয়ে ছুটে যাবে, গ্রামের পর গ্রাম লুট করে নিয়ে যাবে। সেই গ্রামে যাকে পারবে হত্যা করবে, যা কিছু পারবে লুট করবে। এবং ওরা যখন চলে যাবে,
সেই গ্রামে শ্মশানে পরিণত হবে। এরা ছিল বারব্যারিয়ান্স। এই বারব্যারিয়ান্সরা এবং এইরকম সব বিভিন্ন গোষ্ঠীরা আক্রমণ শুরু করলো রোমকে। তার কারণ রোম সেই যুগে সব দিকে উন্নত সভ্যতা ছিল। কিন্তু রোমানরা এতদিনে এটি যে বারবারিয়ান্সদের আক্রমণ, এটা নতুন কিছু নয়। রোমানরা এর আগেও দেখেছে বারবারিয়ান্সদের আক্রমণ, কিন্তু রোমের সম্রাট ভালো ছিল। কিন্তু এই অযোগ্য সম্রাটের উপস্থিতিতে রোম এই অত্যাচারগুলো বা এই আক্রমণগুলো আর সহ্য করতে পারলো না। রোম ভাঙতে শুরু করলো। রোমের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেল। তখন রোমানরা সিদ্ধান্ত নিল যে আমাদের যে 40,000 সৈনিক ইংল্যান্ডে রিজার্ভ আছে, ইংল্যান্ডকে শাসন করছি, সেই সৈনিকগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে চলে আসবো। তখন কি করলো, তারা ইংল্যান্ডকে ছেড়ে দিল মাঝ রাস্তাতে, এবং সেই সৈনিকগুলো 40,000 সৈনিক যেটা ইংল্যান্ডকে গভর্ন করছিল, সেই 40,000 সৈনিক তারা নিজের দেশে নিয়ে চলে এলো। এবং ইংল্যান্ড ওয়াজ হেল্পলেস, লিটারালি হেল্পলেস। ইংল্যান্ডে আর কোনো শাসন ব্যবস্থা থাকলো না। ইংল্যান্ড সব রোমানরা তুলে নিল, নিজেদের উইথড্র করলো। তাহলে রোমানদেরকে কেউ তাড়িয়ে দেয়নি, বোঝার চেষ্টা করো। রোমানরা পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি বুঝে রোমানরা সরে গেছিল, কারণ নিজের দেশকে বাঁচানো বেশি জরুরি ওদের কাছে ছিল। সত্যি কথা তাই। তুই নিজের দেশকে বাঁচাবি না প্রতিবেশীকে বাঁচাবি? আগে নিজের দেশকে বাঁচাবি, তারপর না হয় প্রতিবেশী দেশকে বাঁচাবি, তাই না? তা এখানে আমরা দেখতে পাচ্ছি রোমানরা উইথড্র করে নিচ্ছে নিজেদের সমস্ত পাওয়ার। ওদের যে সাম্রাজ্যবাদ ছিল, এখানে আমরা দেখতে পেলাম তারা নিজেদের গুটিয়ে নিচ্ছে এবং নিজের দেশে নিয়ে আসছে। কিন্তু প্রশ্ন হলো, ইংল্যান্ডের মানুষজন না হয় চলে গেল ইংল্যান্ডে, ঠিক আছে, ইংল্যান্ডের সেনা থেকে শুরু করে সমস্ত সেনাবাহিনী সব চলে গেল ইংল্যান্ডে। কিন্তু প্রশ্ন হলো, রোমে চলে গেল। ইংল্যান্ড থেকে সব কিছু উঠে তুটে কোথায় চলে গেল? রোমে। বাট দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট, কিন্তু প্রশ্ন হলো হোয়াটস অ্যাবাউট ইংল্যান্ড? ইংল্যান্ডের কি হবে এবার? ইংল্যান্ডে সমস্ত জাতি গোষ্ঠী হামলা শুরু করে দিল ইংল্যান্ডে। তার কারণ ইংল্যান্ড আনপ্রোটেক্টেড, কমপ্লিটলি আনপ্রোটেক্টেড। কোনো সেনানায়ক নেই ইংল্যান্ডে, ইংল্যান্ডকে রক্ষা করার কোনো লোক নেই। তাহলে সবাই মিলে সমস্ত ডাকাত দলের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ হয়ে গেল, চল ইংল্যান্ডকে আক্রমণ করি। এবং সবাই মিলে আক্রমণ করলো কাকে? ইংল্যান্ডকে। যখন ইংল্যান্ডকে আক্রমণ করলো এবং ইংল্যান্ড এইভাবে যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। ছোট ছোট রাজ্য, ছোট ছোট সাম্রাজ্যে ইংল্যান্ড ভেঙে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। যে যেখানে পারলো সে সেখানে, যে সামান্য একটু শক্তিশালী সে নিজেকে জমিদার ঘোষণা করে দিচ্ছে, সে নিজেকে রাজা মহারাজা ঘোষণা করে দিচ্ছে এবং নিজের মতো রুল রেগুলেশন সাজিয়ে দিচ্ছে। এটা সব থেকে খারাপ সিনারিও হতে পারে একটা রাষ্ট্রের পক্ষে। তার কারণ কোনটা আইন আর কোনটা আইন নয় তুই প্রথম কথা বুঝতে পারবি না। অচিন্তবাবু একটা জমিদার, রানাবাবু একটা জমিদার, সবাই একটা একটা জমিদার, সবাই নিজের মতো আইন বানিয়ে রেখেছে। এবং কি কেউই শক্তিশালী হবি না। সমস্যা হচ্ছে যেটা, এই যে যখন 5,000 ডাকাতের দল আসবে, তখন কেউই সিঙ্গেল লড়াই করতে পারবে না, বুঝতে পারলি কি না? কোনো সেন্ট্রালাইজ ফোর্স ছিল না। অ্যাজ এ রেজাল্ট ইংল্যান্ড প্রত্যেক দিন লুট হচ্ছিল। এটা একটা অন্ধকার যুগ বলা হয়, ইংল্যান্ডের অন্ধকার যুগ বলা হয়। এবং এদের মধ্যে নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছিল। এদের মধ্যে থেকে একটা ছেলে উঠে দাঁড়াবে যাকে লিজেন্ডারি কিং বলা হয়, যার হিস্টোরিক্যাল রেকর্ড নেই বাই দ্য ওয়ে, কিন্তু মনে রাখা দরকার। এদের মধ্যে থেকে একটা ছেলে উঠে দাঁড়াবে, তার নাম হচ্ছে কিং আর্থার। কি নাম? কিং আর্থার। যাকে আমরা লিজেন্ডারি কিং হিসাবে দেখি, যার হিস্টোরিক্যাল রেকর্ড কিন্তু খুব একটা নেই। তবে অনেক সমালোচক এবং অনেক জ্ঞানীগুণী মানুষ এবং স্কলার, ইভেন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর পর্যন্ত এই আর্থারের ব্যাপারটাকে রিজেক্ট করেনি। অনেকে এটাকে ফোর্সিবলি, অনেকে এটাকে জোরালোভাবে এটাকে অ্যাডমিট করেছেন যে হ্যাঁ, দেয়ার ইজ হাই পসিবিলিটি অফ কিং আর্থার। কিং আর্থারের যদিও এটা রিসার্চ এবং সমালোচনার বিষয়ের জায়গা রয়ে গেছে, তবু বলবো এই জায়গাটাতে একটা লোক উঠে দাঁড়াচ্ছে, একজন মহারাজা উঠে যাচ্ছে। সেই মহারাজার নাম কিং আর্থার। কিং আর্থারের গল্পগুলো একটু জেনে নেওয়া যাক, কারণ কিং আর্থারই সেই সময় ইংল্যান্ডকে বাঁচিয়েছিলেন, ইংল্যান্ডকে রক্ষা করেছিলেন, ইংল্যান্ডকে প্রোটেক্ট করেছিলেন, বুঝতে পারলে? ইংল্যান্ডে বলা হয়, কথিত আছে, লিজেন্ডারি স্টোরি আছে, বুঝতে পারলে, যে ইংল্যান্ড যখন এই অন্ধকার যুগের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন একটা সাধারণ বাড়ি থেকে একটা ছেলে উঠে দাঁড়িয়েছিল। সে সাধারণ বাড়ি থেকে ছেলেটা যে উঠে দাঁড়িয়েছিল তার নাম ছিল কিং আর্থার। একটা পাথরে একটা তলোয়ার গাঁথা ছিল এবং সেই ছেলেটি রাজা হবে যে তলোয়ারটা তুলতে পারবে। একটা পাথরে একটা তলোয়ার গাঁথা ছিল, এই তলোয়ারটা যে বের করতে পারবে সেই ইংল্যান্ডের প্রকৃত রাজা হবে, এইরকম লেখা ছিল। এবং এই তলোয়ার কেউ বের করতে পারেনি। আমরা দেখলাম যে একদিন শোর্ট কন্টেস্ট হচ্ছে, তলোয়ারি প্রতিযোগিতা হচ্ছে, এবং কিং আর্থার এসছে তার দাদার সাথে। তার দাদা কে লড়াই করবে তলোয়ার নিয়ে, কিন্তু কিং আর্থার তলোয়ারটা হারিয়ে ফেলেছে। তার দাদার তলোয়ার চাই, তার কারণ সে লড়াই করবে। কিং আর্থারকে বললো তুই একটা তলোয়ার খুঁজে নিয়ে যেখান থেকে পারবি। কিং আর্থার যাচ্ছে এবং কোথাও তলোয়ার পাচ্ছে না। শেষে দেখছে একটা পাথরে একটা তলোয়ার গাঁথা আছে।
কিং আর্থার সেটাকে তুলছে এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে, যেখানে রাজা মহারাজা বীর যারা ছিল তারা বারবার চেষ্টা করে ওই তলোয়ার বের করতে পারেনি, কিং আর্থারের স্পর্শের সাথেই সেই তলোয়ার বেরিয়ে আসছে। ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি ছিল, বুঝতে পারলি? ওকে ফাইন, ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি তো ছিল নাকি? ওকে ফাইন। তো যাই হোক, তরোয়ালটা বেরিয়ে আসছে এবং সবাই তখন বুঝতে পারছে এই কিং আর্থার, প্রথমে তো কেউ বিশ্বাস করতে চায় না, একটা 12-13 বছরের ছেলেকে কি করে রাজ সিংহাসনে বসাবো, কিন্তু আবার তলোয়ার ঢোকানো হচ্ছে, বাকিরা চেষ্টা করছে বার করবার, কেউ বার করতে পারছে না, কিন্তু কে বার করতে পারছে? কিং আর্থারই বারবার বার করতে পারছে। অ্যান্ড দেন ইট ওয়াজ ডিসাইডেড কিং আর্থার উইল বি দ্য কিং। কিং আর্থার রাজা হলো এবং সমস্ত কিছুকে সুন্দরভাবে পরিচালনা করেছিল। এইটা হলো কিং আর্থার গল্প। আরো কিছু গল্প আছে, দাঁড়াও বলছি। লেটস গেট স্টার্ট। কিং আর্থারের গল্পগুলো এবার জেনে নেওয়া যাক। কিং আর্থার কে ছিলেন? আমরা জানি ইংল্যান্ডের রাজাদের মহারাজা ছিলেন, রাজাদের রাজা ছিলেন কিং আর্থার, তাই না? কিং আর্থার যখন সিংহাসনে বসলেন, তখন তো প্রথমে কেউ মেনে নিতে চায় না কিং আর্থারকে। তখন কিং আর্থার সাথে একটা বিরাট লড়াই হলো। কিছু রাজা কিং আর্থারকে মেনে নিলেন, তার কারণ ছিল কিং আর্থারই ছিল বৈধ রাজা। কিন্তু বেশিরভাগ রাজাই কিং আর্থারকে মেনে নিতে চায়নি, তার কারণ 13-14 বছরের ছেলেকে কেন মানবো আমি রাজা, বুঝতে পারলে? তাই কি হলো, একটা ভয়ানক লড়াই হলো এবং এই লড়াইয়ে কিং আর্থার জিতে গেল। কিং আর্থার হলো তখন রাজাদের রাজা, মহারাজা হলো কিং আর্থার। কিং আর্থার যখন সিংহাসন দখল করলেন, সিংহাসনে বসলেন, তখন সকলে কিং আর্থারকে সম্মান করতে শুরু করলো এবং একটা সারা দেশের মধ্যে একটাই রাজা এলো, সেটা হলো কিং আর্থার। কিং আর্থার কিছুদিন পর বিয়ে করলেন, একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলেন, তার নাম ছিল গেনিভিয়ার, কুইন গেনিভিয়ার। সেই মেয়েটা সুন্দরী ছিল, বুঝতে পারলে? কিন্তু সেই মেয়েটা সম্বন্ধে বহু গল্প আছে, ঠিক আছে? কুইন গেনিভিয়ার নিয়ে বিয়ের সময় তিনি একটা উপহার পেয়েছিলেন। কি উপহার পেয়েছিলেন? একটা রাউন্ড টেবিল, একটা বড় টেবিল উপহার পেয়েছিলেন। সেই টেবিলে তিনি ঠিক করলেন যে আমার রাজ্যের, আমার কিংডমের যারা সবথেকে মহান যোদ্ধা হবে তারাই বসার সুযোগ পাবে এবং তাদেরকে নাইটস উপাধি দেওয়া হবে। তাহলে কিং আর্থার মহান যোদ্ধাদের সেই টেবিলে বসবার সুযোগ করে দেয়। 50টা সিট থাকতো, গোল টেবিল ছিল এবং সেই গোল টেবিলে সবাই সমান হতো, কেউ বড় কেউ ছোট হতো না, কেউ মানে নির্দ্বিধায় যে ওই টেবিলে বসবে নির্দ্বিধায় কথা রাখতে পারবে, বুঝতে পারলে? সেই সময় সবাই সমান, গোল টেবিলে যখন বসছে তখন গোল টেবিলের মধ্যে রয়েছে, কেউ স্পেশাল নয়, এখানে সবাই সমান রয়েছে, বুঝতে পারলে কিনা? সবাই সেখানে তলোয়ার রাখতো এবং সেখানে বসে আলোচনা করতো এবং যে কোনো রাজ্যের বিষয়ে, কিংডমে কি করা উচিত তা এই টেবিল থেকে অনেক কিছু আলোচনায় বেরিয়ে আসতো। এই টেবিলে বসার জন্য কয়েকটা কোয়ালিটি লাগতো এই আর্থারদের, আর্থারিয়ান নাইটস এদিকে বলা হয়। এই আর্থারের যারা যোদ্ধা ছিল তাদের কয়েকটা কোয়ালিটি লাগতো। কি কি কোয়ালিটি? প্রথম কোয়ালিটি, যে শক্তিশালী মহান যোদ্ধা হতে হবে। দ্বিতীয় কোয়ালিটি, দুর্বলকে রক্ষা করতে হবে। তৃতীয় কোয়ালিটি, মেয়েদের সম্মান করতে হবে। 4 নম্বর কোয়ালিটি, রাজা রানীর জন্য জীবন দিতে হবে। 5 নম্বর কোয়ালিটি, দেশের জন্য জীবন দিতে হবে বা দেশের রক্ষার জন্য যে কোনো অ্যাডভেঞ্চারে যেতে হবে। এইরকম কয়েকটা হাই মোরাল ভ্যালিউস এদেরকে ফলো করতে হতো। কাদেরকে ফলো করতে হলো? কিং আর্থারদের যোদ্ধাদের, বুঝতে পারলে কিনা? এবং আমরা দেখতে পাই এখানে কিং আর্থার এইভাবে সুন্দরভাবে রাজ্য চালিয়েছিলেন। তবে কিং আর্থারের যোদ্ধাদের মধ্যে 2-1টা নাম বিশেষ উল্লেখযোগ্য। স্যার গাউইনের নাম বিশেষ উল্লেখযোগ্য, স্যার ল্যান্সলটের নাম বিশেষ উল্লেখযোগ্য, বুঝতে পারলে? এইরকম একবার কি হলো, স্যার ল্যান্সলট বেশ সুন্দর দেখতে ছিলেন, হ্যান্ডসাম ছিলেন, ফ্যাশনেবল ছিলেন স্যার ল্যান্সলট, এবং তিনি যখন এলেন তখন কুইন গেনিভিয়ার ইমপ্রেসড হয়ে গেল। কিং আর্থারের স্ত্রী কি নাম? কুইন গেনিভিয়ার। ও ইমপ্রেসড হয়ে গেল। কার দ্বারা ইমপ্রেসড হয়ে গেল? স্যার ল্যান্সলটের দ্বারা। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বিটুইন ল্যান্সলট অ্যান্ড কুইন গেনিভিয়ার। যখন এটা জানতে পারলো কিং আর্থার তো বললো শাস্তি দিতে হবে, তার কারণ সেই যুগে এটা একটা বড় সড়ো অপরাধ ছিল, ঠিক আছে? সেই যুগে এটা একটা অনেক বড় অপরাধ ছিল এবং কুইন গেনিভিয়ারকে ধরে আনা হলো। ল্যান্সলট পালিয়ে গেল এবং কুইন গেনিভিয়ারকে ধরে আনা হলো। যখন কুইন গেনিভিয়ারকে ধরে আনা হলো, বিচারকরা বসলো এবং বিচারকরা বললো আমাদের দেশের আইন অনুযায়ী কুইন গেনিভিয়ারকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হোক। এবং কুইন গেনিভিয়ারকে যখন পুড়িয়ে দেওয়ার সমস্ত বন্দোবস্ত করা হয়েছে, তখন স্যার ল্যান্সলট পুরো সাউথের হিরোর মতো এন্ট্রি মারলো এবং কুইন গেনিভিয়ারকে নিয়ে চলে গেল। তাহলে কিং আর্থারের এগেনস্টে চলে গেল স্যার ল্যান্সলট এবং কুইন গেনিভিয়ার। এবার যখন এইটা হলো, কিং আর্থার বললো আমি এদেরকে শাস্তি দেব। একটা বিশাল সেনাবাহিনী নিয়ে কুইন গেনিভিয়ার এবং ল্যান্সলটের বিরুদ্ধে তিনি রওনা দিলেন
এবং ইউরোপ পার করে চলে যেতে শুরু করলেন। ওরা যেদিকে যাচ্ছে এই কিং আর্থার তার সেনা নিয়ে ধাওয়া করলেন। এবং তার রাজ্যের কি হবে? কিং আর্থারের একটা ভাইপো ছিল, ঠিক আছে, নাম হচ্ছে মড্রেড। কি নাম? স্যার মড্রেড। স্যার মড্রেডের হাতে তিনি সমস্ত দায়িত্বভার তুলে দিয়ে গেলেন এবং ধাওয়া করলেন শাস্তি দেওয়ার জন্য স্যার ল্যান্সলটকে। কিন্তু যখন ওইদিকে ল্যান্সলটকে শাস্তি দেওয়ার জন্য ব্যস্ত রয়েছেন কিং আর্থার, 6 মাস 7 মাস 8 মাস যখন পেরিয়ে যাচ্ছে, স্যার মড্রেড সিংহাসনে বসে বসে অভ্যস্ত হয়ে গেলেন এবং স্যার মড্রেড বললেন আমি হলাম কিং। কিং আর্থার মরে গেছে। তাহলে কিং আর্থার কত বড় ট্র্যাজিক ক্যারেক্টার তুই ভাব। একদিকে তার স্ত্রী তার সাথে এমনি করে দিল, একদিকে তার প্রিয়, সব দিকে প্রিয় যে যোদ্ধাটা ছিল তার সাথে অমনি করে দিল, আর তার ভাইপো যে ছিল তার সাথে এরকম করে দিল। মানে সব দিক থেকে ট্র্যাজিক ক্যারেক্টার হয়ে যাচ্ছে একটা কিং আর্থার। তো কিং আর্থার যখন এই খবরটা পেল যে তার সিংহাসন দখল করে বসে নিয়েছে মড্রেড, তখন কিং আর্থার বললো ঠিক আছে, ওদিকে পরে শাস্তি দেবো, যাদের পিছনে যাচ্ছি, আগে সিংহাসন বাঁচাই। কিং আর্থার মাঝ রাস্তা থেকে আবার ফিরে আসছে। কার কাছে ফিরে আসছে? মড্রেড। এবং মড্রেডের সাথে তার লড়াই হচ্ছে। শেষ পর্যন্ত মড্রেড ভার্সেস কিং আর্থার লড়াই হচ্ছে এবং মড্রেড এখানে মারা যাচ্ছে, কিন্তু কিং আর্থারও প্রচণ্ড রকম আহত হয়ে যাচ্ছে এবং কিং আর্থার মৃত্যু দশায় পৌঁছে যাচ্ছে। যখন কিং আর্থার মরমর অবস্থায় রয়েছে, মৃত্যু দশায় রয়েছে, তখন কি হচ্ছে? কিং আর্থার বলছে তার একটা অনুগামীকে যে আমার আর বেশি সময় নেই, আমি মারা যাব, তুমি আমার এই তলোয়ারটা যেটা আমায় মার্লিনের কাছ থেকে পেয়েছি, আমি যখন ছোট ছিলাম, আমি যখন যুদ্ধে নামছিলাম, তখন মার্লিন আমাকে একটা হ্রদে নিয়ে গেছিল, সেই হ্রদের একটা দেবী রয়েছে, সেই দেবী আমাকে তলোয়ারটা দিয়েছিল, লেডি অফ দ্য লেক দেবীটার নাম ছিল, সে তলোয়ারটা তুলে দিয়েছিল এবং বলেছিল এই তলোয়ার যতদিন তোমার হাতে থাকবে তুমি পরাজিত হবে না। সেই লেডি অফ দ্য লেক তাকে তলোয়ারটা দিয়েছিল, তার তলোয়ারের নাম হচ্ছে এক্সক্যালিবার। কি নাম হচ্ছে? এক্সক্যালিবার। সেই এক্সক্যালিবার তলোয়ারটার আর আমার প্রয়োজন নেই, তুমি এটা সরোবরে ফেলে এসো, তার অনুগামীকে বলছে। তার অনুগামী যাচ্ছে কিন্তু তরোয়ালটা ফেলছে না, সে চলে আসছে আবার এবং কিং আর্থারকে বলছে আমি ফেলে দিলাম। তখন কিং আর্থার বলছে যখন তুমি ফেললে তলোয়ারটা কি হলো? তখন বললে জলে পড়ে গেল, ডুবে গেল। রাইট? বলে তুমি তরোয়ালটা ফেলোনি। তখন ও লজ্জিত হলো অনুগামীটা, বললো হ্যাঁ আমি ফেলিনি, আমি যাচ্ছি এবার ফেলে আসছি। সত্যি সেইবার ফেলে এলো। এবার এসে বললো আমি যখন ফেললাম জলের ভেতর থেকে একটা হাত উঠলো এবং সেই হাতটা তলোয়ারটা ধরে নিল এবং জলের ভেতর চলে গেল। তখন বললো তার মানে তুমি এবার ফেলেছো। এবং এরপরে যখন কিং আর্থার মৃত্যুসজ্জা রয়েছে তখন দেখতে পাচ্ছি কুইন গেনিভিয়ার ফিরে আসছে, ল্যান্সলট ফিরে আসছে এবং সবাই ক্ষমা চাইছে, কিন্তু কিং আর্থার ইতিমধ্যে মারা যাচ্ছে এবং শেষ পর্যন্ত কিং আর্থার মৃত্যুবরণ করছেন। এইভাবে কিং আর্থারের গল্পগুলো দেখতে হয়। প্রচুর লিজেন্ডারি স্টোরি রয়েছে কিং আর্থার নিয়ে, বুঝতে পারলি কিনা? তাহলে কিং আর্থারের প্রচুর গল্প রয়েছে। এরপর আমরা দেখতে পাই যে ইংল্যান্ডের মধ্যেও অনেক রাজা রানী এসেছে এবং অধঃপতন শুরু হলো ইংল্যান্ডেও আস্তে আস্তে। ইংল্যান্ডেও ভালো রাজা রানী আর রইল না। কিন্তু ব্যাপারটা হলো যখন এই লোকটা গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারলি, সিস্টেম ভাঙতে শুরু করবে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, if the problem is in the human who is driving the system is bound to collapse. সিস্টেম পড়তে বাধ্য হবে। ইংল্যান্ডেও ওইরকম দুর্দশা দেখা গেল। হঠাৎ করে খেয়াল রাখবে জার্মানি থেকে তিনটে দল এলো। একটা দলের নাম ছিল অ্যাংলো, একটা দলের নাম ছিল জাটেস, একটা দলের নাম স্যাক্সন। অ্যাংলো, জাটেস, স্যাক্সন, তিনটা জার্মানিক ট্রাইব বা টিউটেনিক ট্রাইব। এরা জার্মানের জলদস্যু ছিল, এরা ডাকাত ছিল, এরা এসে উপস্থিত হলো। এবার যখন ডাকাত ভাবি আমরা কি ভাবি? ইমতিয়াজকে যখন বলছি যে ডাকাতের দল এসছে, ইমতিয়াজ ভাই 4-5টা লোক চলে এসছে বন্দুক নিয়ে। না, আগেকার দিনে যারা ভাইকিংস হতো, পাইরেটস হতো, আগেকার দিনে যারা ভাইকিংস হতো তারা পাইরেটস হতো, তাদের আলাদা আলাদা গ্রাম থাকতো রে। পুরো গ্রামের প্রফেশন হচ্ছে ডাকাতি করা, বুঝতে পারলি? মানে গ্রামে ধর 700 জন আছে, সবার ঘুম থেকে উঠে উদ্দেশ্য প্ল্যানিং, চলো আজকে সবাই ট্রেনিং নাও, কেননা 1 সপ্তাহ পর ডাকাতির দিন আছে, সেদিন বার হবো। পুরো গ্রামটার ছেলে মেয়ে সবাই পাইরেটসদের ওটাই রীতিনীতি ছিল, জীবন জীবিকা ছিল যে আমরা ডাকাতি করবো, নিয়ে আসবো, কারণ ওদের ওখানে চাষবাস কিছু হবে না, ঠিক আছে? তো মাছ ধরার পেশেন্সও নেই, তাহলে কি ডাকাতি করবো, চল। রাইট? বড় গ্রাম আছে, বড় গ্রাম, সেখানে 3000 লোক থাকে, 4000 জন লোক থাকে, সবাই ডাকাতদের কলোনি ওটা, বুঝতে পারলে কিনা? তো এইরকম ডাকাতির ভাইকিংসরা ছিল, যারা কি করতো শুধু নিজেদের লোক দিকে লুটপাট করবো না, ওইটা ছিল নিয়ম, বাইরে যাকে ইচ্ছা লুটপাট করো, বুঝতে পারলি? এইরকম ওদের রীতিনীতি ছিল, অদ্ভুত সব রীতিনীতি। ডেনসে প্রচুর ডাকাতের দল পাবি তুই, ডেনমার্কে বিখ্যাত ছিল ডাকাতের দলগুলো। তো যাই হোক, এখানে আমরা জার্মানিক ট্রাইবের কথা পাই।
জার্মানিক ট্রাইব, অ্যাংলো জাটেস স্যাক্সন, এরা কি করলো, এরা বেরিয়ে এলো এবং এরা বললো আমরা ইংল্যান্ড লুট করব। ইংল্যান্ড লুট করার জন্য এরা বেরিয়ে গেল। এবার ইংল্যান্ডে সেই রকম ভালো তখন রাজা রানী নেই, এরা ইংল্যান্ডে গিয়ে পর খুব সহজেই ইংল্যান্ডকে দখল করে বসলো এবং ইংল্যান্ডে যারা আগের রাজা রানী ছিল তাদের সবাইকে মেরে ফেললো, তাদের জায়গাগুলো সব দখল করে নিল এবং এরা খুব সহজেই 3টে এরিয়া দখল করে বসলো। তোমরা বইটা একটু দেখবে, বইয়ের পিছন দেখবে ম্যাপ করা আছে, ম্যাপ দেওয়া আছে। সেই ম্যাপে তুমি বুঝতে পারবে যে কে কোন জায়গা থেকে এসেছিল, বুঝতে পারলে? দেখবি ইয়েলো কালার যেটা রয়েছে ওরা অ্যাংলোরা এসেছিল, ব্লু কালার যেটা জাটেসরা এসেছিল, রেড কালার যেটা আছে সেটা স্যাক্সনরা এসেছিল। 3টে রং, 3টে পরিষ্কার রং দেখতে পাচ্ছ, অ্যাংলো জাটেস স্যাক্সন। কে কোথায় দখল করেছিল জায়গাগুলো একটু লক্ষ্য করো। তো 3 দল জার্মানিক জাতি এসে ঘাঁটি গাড়লো। কোথায় ঘাঁটি গাড়লো? ইংল্যান্ডে। কোথায় ঘাঁটি গাড়লো? ইংল্যান্ডে। এবং ইংল্যান্ড জার্মানিতে দখলে চলে এলো, জার্মান যোদ্ধাতে বা জার্মান ডাকাতদের দখলে চলে এলো এবং খুব সহজেই এরা রাজ্য চালাতে শুরু করলো। একদিকে ইংল্যান্ড, একদিকে অ্যাংলোরা, একদিকে জাটেসরা, একদিকে স্যাক্সনরা, এরা শুরু করলো নিজেদের রীতিনীতি। কিন্তু সমস্যা হলো একটা জঙ্গলে একটাই বাঘ থাকবে, একটা জঙ্গলে 3টা বাঘ কি করে থাকবে, প্রত্যেকটা বাঘের এরিয়া থাকে। তো একটা এরিয়াতে 3টা বাঘ চলে এসছে, সংঘর্ষ হওয়া অবশ্যম্ভাবী ছিল। তাহলে 3টা দলের মধ্যে লড়াই শুরু হলো যে কে আসলে ইংল্যান্ডে রুল করবে, হু ইজ গোয়িং টু রুল ইংল্যান্ড। এবং লড়াই করতে করতে 3টা দলের মধ্যে লড়াই হচ্ছে, অ্যাংলো ভার্সেস জাটেস ভার্সেস স্যাক্সন। এই লড়াই করতে করতে জাটেস যারা ছিল তারা একটু দুর্বল ছিল, তারা ডিলিটেড হয়ে গেল, পুরো জাটেস দলটা নিঃশেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। শুধু পড়ে রইল অ্যাংলো এবং স্যাক্সন। কারা পড়ে রইল? অ্যাংলো এবং স্যাক্সন। তখন অ্যাংলো স্যাক্সনের লোকজন মিটিং করলো, কি চাও বলো, লড়াই করবে কি? আমরা ভয় পাই না, তোমরা লড়াই করবে? ওরা বলছে আমরা ভয় পাই না। তো লড়াই হোক, কিন্তু লড়াই হলে আমরা ধ্বংস হয়ে যাব, মানে হয় তোমরা ধ্বংস হবে বা আমরা ধ্বংস হবো, কিন্তু যারা বেঁচে থাকবে তাদেরও হাল খুব খারাপ হয়ে যাবে। তার কারণ প্রায় আমরা 19-20, তাই লড়াই করা কি উচিত হবে? যদি লড়াই করি যারা বেঁচে থাকবে তারা খুবই দুর্বল হবে, সেই সুযোগে বাইরের লোকজন চলে আসবে এবং আমাদেরকে সরিয়ে দেবে। তাহলে এই বুদ্ধি এদের কাজ করলো। তাহলে লড়াইটা সলিউশন নয়, এরা বুঝলো। তাহলে সলিউশন কি? দুজন মিলে যায় এবং মিলে মিশে আমরা বেশি শক্তিশালী হয়ে যাব এবং নিজেরা রুলিং করব। পাওয়ার শেয়ারিং ওয়াজ পসিবল। ফার্স্ট টাইম পাওয়ার শেয়ারিং করে নিল দুটো কমিউনিটি। দেখ, পাওয়ার শেয়ারিং করে কি হলো, একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কি হলো যে অ্যাংলো এবং স্যাক্সন মিলেমিশে হয়ে গেল যুগটা অ্যাংলো স্যাক্সন যুগ। এবং বিয়ে হতে লাগলো দুটো কমিউনিটির মধ্যে অনেক বেশি করে। যখন এত বেশি বিয়ে হয়ে গেল তখন দুটো কমিউনিটি মিলেমিশে গেল এবং সেই যুগটার নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগ। অ্যাংলো মানে হুকম্যান, যারা মাছ ধরে, হুক দিয়ে তো মাছ ধরে। স্যাক্সন মানে সোর্ডম্যান, যারা তরোয়ালি নিয়ে লড়াই করে। হুকম্যান এবং সোর্ডম্যান মিলেমিশে গেল এবং যুগটার নাম হলো অ্যাংলো স্যাক্সন যুগ। এই যুগটা থেকে আমাদের ইংলিশ অনার্সের কোর্স শুরু হচ্ছে এইখান থেকে। কিন্তু যে স্টোরিগুলো বললাম এখান থেকেও প্রচুর প্রশ্ন আসবে পরীক্ষাতে এখান থেকেও প্রচুর প্রশ্ন আসবে, বুঝতে পারলে কিনা? রোমানরা কত সালে এসেছিল, কোন সাধুটা এসেছিল খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য, ইংল্যান্ডের আদি বাসিন্দারা কারা, ইংল্যান্ডে চারটা মানে পুরো ব্রিটেনটাতে 4টা ভাগ আছে, কি কি ভাগগুলো, কোন রোমান জেনারেল 4000 সৈনিক নিয়ে এসেছিল, এই সমস্ত কিছু আমরা জানতে পারবো। এগুলো নিয়ে প্রশ্ন আসছে পরীক্ষাতে, বারবার একাধিকবার প্রশ্ন এসছে এগুলো। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি অ্যাংলো স্যাক্সন যুগ শুরু হচ্ছে। এখান থেকে মূলত আমাদেরকে পড়তে হবে ভালো করে। অ্যাংলো স্যাক্সন যুগ যখন শুরু হলো এখান থেকে আমরা দেখতে পাবো প্রচুর লেখাজোখা শুরু হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগে। অ্যাংলো স্যাক্সন যুগে কি হয়েছে আমাদের জেনে নেওয়া দরকার। শোনো, অ্যাংলো স্যাক্সন যুগে প্রথম ইংরাজি কবিতা লেখা হয়েছিল, যেটা আজও রয়েছে আমাদের, মানে এর আগে হয়তো লেখা হয়েছে কিন্তু নেই, ঠিক আছে? উইথসি কবিতাটাও বিখ্যাত, কিন্তু এক্সিস্টই করে না, এখন আর নেই, ঠিক আছে? আজকে রয়েছে, আজকে মানে এটা ম্যানুস্ক্রিপ্টটা টুডে প্রেজেন্ট, সেটা হচ্ছে বিউল্ট নামক একটা বই রয়েছে। বিউল্ট বইটার নাম কি? বিউল্ট। সে বিউল্ট হলো পৃথিবীর সবদিকে পুরনো সারভাইভিং টেক্সট, সবদিকে পুরনো ইংরাজিতে লেখা হয়েছে, সবদিকে পুরনো ইংরাজি কবিতা যা আজও রয়েছে, সেটা হলো বিউল্ট। 725 এডিতে লেখা, 725 এডিতে লেখা, 725 এডিতে লেখা। 3182টা লাইন রয়েছে, 3182টা লাইন রয়েছে, প্রায় এপিকে স্ট্যান্ডার্ড বিউল্পের। এবং বিউল্প কবিতাটা দুটো ভাগে বিভক্ত,
বিউল্ফ একজন মহান যোদ্ধার গল্প, যে যোদ্ধাটা লড়াই করবে গ্রিন্ডলের সাথে এবং মেরিউল্ফের সাথে প্রথম অংশে, এবং বিউল্ফ লড়াই করবে ফায়ার ড্রাগনের সাথে দ্বিতীয় অংশে। এইটা হলো পুরো বিউল্ফের গল্প। বিউল্ফের প্রশ্ন পরীক্ষাতে 10 নাম্বার আসে, যদি আগের বছর না এসছে এই বছর আসবার বিরাটই সম্ভাবনা রয়েছে। রাইট ডাউন দ্য স্টোরি অফ বিউল্ফ, এটা আসতে পারে, বা আসতে পারে বিউল্ফ ইজ এপিক অর নট, এটাও আসতে পারে। বুঝতে পারলে? মানে বিউল্ফ সংক্রান্ত প্রশ্ন থাকবেই থাকবে। যদি বড় প্রশ্ন না দেয়, ছোট প্রশ্নও দেবে, যে ইংরাজির সব থেকে পুরনো সার্ভাইভিং কবিতা আজকে রয়েছে সেটা কি, দ্যাট ইজ বিউল্ফ। বিউল্ফে কটা লাইন রয়েছে? 3182 লাইন। বিউল্ফ যে রাক্ষসগুলোকে মেরেছিল তার নাম কি? গ্রিন্ডেল, মেরিউল্ফ এবং ফায়ার ড্রাগন। বিউল্ফ একটা এলিজি, একটা বীরত্বের কবিতা, এই সমস্ত কিছু রয়েছে। তাহলে বিউল্ফ ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস। অলরাইট, এইটুকু বোঝা গেছে। এবার কি শুধু বিউল্ফ লেখা হয়েছে এই যুগে? না, এই যুগে বহু কবিতা গল্প লেখা হয়েছে। এই যুগে মূলত হিরোইক পোয়েমস লেখা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে হিরোইক পোয়েমস মানে কি? এক কথায় বলবো, হিরোইক পোয়েমস মানে বীরত্বপূর্ণ কবিতা। হিরোইক পোয়েমস মানে বীরত্বপূর্ণ কবিতা। ওখানে বীর ভাব দেখতে পাবি, বীর পূজারি দেখতে, বীর পূজাকে দেখতে পাবি এবং একটা বীরকে দেখতে পাবি। বুঝতে পারলি কিনা? তাহলে তাহলে অ্যাংলো স্যাক্সন যুগটাতে কি ধরনের কবিতা লেখা হয়েছে? হিরোইক পোয়েমস। জোরে বলো, হিরোইক পোয়েমস। আরেক ধরনের কবিতা লেখা হয়েছে, সেটা হচ্ছে ধর্মের কবিতা। কারণ ক্রিশ্চিয়ানিটি ঢুকে গেছে, ক্রিশ্চিয়ানিটি প্রচার করতে হবে। তার জন্য ধর্মের মধ্যে, এই ধর্মের দৃষ্টিকোণগুলোকে, ধর্মের বিষয়গুলোকে কবিতার মধ্যে প্রবেশ করানো শুরু হলো। এবং বাইবেলের বিষয়গুলোকে, দ্য হোলি বাইবেল, বাইবেলের বিষয়গুলো, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই সমস্ত বাইবেলের বিষয়গুলোকে কি হলো, কবিতার মধ্যে আনা শুরু হয়ে গেল, যাতে লোককে বোঝানো যায়। তাহলে ধর্মের কবিতা, তাহলে বীরত্বের কবিতা, ধর্মের কবিতা। আর আরেকটা, মনুষ্য প্রজাতি এমন একটা প্রজাতি, ইমোশন ছাড়া বাঁচতে পারবে না। মানে আজকের যুগে তুই ভাবছিস তোর ব্রেকআপ হয়, বা আজকের যুগে তোর মনে হচ্ছে তোর প্রেম হয়, বা আজকের দিনে তোর মনে হচ্ছে কোনো কাউকে ভালো লেগে যায়। আজকের যুগে নয় এটা, সে প্রাচীনকাল থেকে আসছে। বুঝতে পারলি? প্রাচীনকাল থেকে জিনিসগুলো চলছে। তো প্রাচীন কালেও, এই অ্যাংলো স্যাক্সন যুগেও মানুষের ব্রেকআপ হতো, অ্যাংলো স্যাক্সন যুগেও ঝগড়া হতো, অ্যাংলো স্যাক্সন যুগেও প্রেম হতো। তো সেই জন্য দুঃখের কবিতা সেই যুগেও ছিল। আজকে অরিজিৎ সিং আছে, ঠিক আছে, কিন্তু সেই যুগেও কোনো একটা কেউ ছিল যে এই সমস্ত কবিতাগুলো লিখতো, যেটা তোর দুঃখে প্রকাশ করবে, তোর পড়ে নিয়ে ওই একই ফিলিংসটাই আসতো, শুধু মোডগুলো ডিফারেন্স হয়ে যায়। তাহলে 3 ধরনের কবিতা বললাম, কি কি? হিরোইক পোয়েম, বীরত্বপূর্ণ কবিতা, ধর্মের কবিতা, আর এলিজি, দুঃখের কবিতা। 3 ধরনের কবিতা ছিল। আর কি ছিল? হিস্টোরিক্যাল রেকর্ডস ছিল। হিস্টোরিক্যাল রেকর্ডস, হোয়াট ডু ইউ মিন বাই হিস্টোরিক্যাল রেকর্ডস? মানে কোথায় যুদ্ধ হচ্ছে, কে জিতলো, কে হারলো, এগুলো বিভিন্ন মঠের লোকেরা লিখে রাখতো। হিস্টোরিক্যাল রেকর্ডস রয়েছে। বুঝতে পারলি কিনা? এইগুলো লেখাজোকা হয়েছিল। আর কি হয়েছিল? প্রোজ রাইটিংও হয়েছিল। প্রোজ রাইটিং কি? কবিতা যাহা নয়, যা কবিতা নয় সেটাই প্রোজ। কবিতা হওয়া যাবে না, সেটাই হলো প্রোজ রাইটিং। মানে সহজ সরল ভাষায় গল্পের মতো লিখে দেওয়া। ক্লিয়ার না ক্লিয়ার নয়? মানে সামারি টাইপের জিনিস, ওটা হলো প্রোজ। এই যুগে প্রোজ লেখাও হয়েছিল। তাহলে যদি সাহিত্যের দৃষ্টিকোণ থেকে বিচার করি, অ্যাংলো স্যাক্সন যুগটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এই যুগ থেকে লেখাজোকাগুলো শুরু হচ্ছে। তাহলে এই যুগে কি কি বা কি কি ধরনের লেখা এসছে, একটু তুমি বলো, কি কি ধরনের লেখা এসছে? যে কেউ, অ্যাংলো স্যাক্সন যুগে কি কি ধরনের লেখা হয়েছে? হিরোইক পোয়েম, রিলিজিয়াস পোয়েম, এলিজি, প্রোজ ওয়ার্ক এবং হিস্টোরিক্যাল রেকর্ড। হ্যাঁ না, এত কিছু রয়েছে অ্যাংলো স্যাক্সন যুগে। আর অ্যাংলো স্যাক্সন যুগের সব থেকে বিখ্যাত কবিতার নাম কি? বিউল। কি নাম? বিউল। তবে প্রত্যেকটাই আছে, যেমন বিউল যদি আমরা বলি হিরোইক পোয়েমসগুলো কি কি, অনেকগুলো হিরোইক পোয়েমস রয়েছে। দ্য ব্যাটেল অফ মেলডন, দ্য ফাইট অ্যাট ফিন্সবার্গ, ব্যাটেল অফ ব্রুনানবার্গ, এমনি করে করে অনেকগুলো রয়েছে। বুঝতে পারলে কিনা? এগুলো মুখস্থ করতে হবে, এগুলো জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। রিলিজিয়াস পোয়েমের যদি কথা বলি, খ্রিস্ট, এলিয়েনা, জুলিয়ানা, ঠিক আছে, দ্য ফেট অফ অ্যাপোস্টেলস, ঠিক আছে, তো এরকম করে করে দ্য ফল অফ অ্যাঞ্জেলস, তো এরকম করে করে অনেক ধর্মের কবিতা রয়েছে। যদি এলিজি বলি, তাহলে হাজব্যান্ডস মেসেজ, ওয়াইফস কমপ্লেন্ট, ঠিক আছে, উলফ অ্যান্ড এড ওয়াচার এবং দ্য রুইন, এই সমস্ত করে করে সমস্ত এলিজিও রয়েছে। দ্য সি ভারার এলিজি রয়েছে।
সো আর যদি আমরা বলি যে প্রোজ ওয়ার্ক কি, একজন মহারাজা আসবে এই যুগটাতে, এই যুগটাতে অ্যাংলো স্যাক্সন যুগে একজন মহারাজা আসবেন। সেই মহারাজার নাম হচ্ছে কিং আলফ্রেড। কি নাম? কিং আলফ্রেড। কিং আলফ্রেড যখন সিংহাসনে বসবেন, কিং আলফ্রেড একটা নতুন ঝামেলায় পড়বেন। কি? কিং আলফ্রেড দেখবে একটা নতুন ডাকাতের দল এসে উপস্থিত হয়েছে। কিং আলফ্রেড ভাববে যে ডাকাত থেকে কি মুক্তি নেই? কিং আলফ্রেড এবার সিংহাসনে বসেছেন, তখন একটা নতুন ডাকাতের দল এসে উপস্থিত হয়ে গেছে। ওরা ডেন্স থেকে এসেছিল ডাকাতের দলটা। ওরা নিজেদের নাম কি দিয়েছিল জানিস? দ্য আর্মি। ডাকাতের দল নাম দিচ্ছে দ্য আর্মি। সাইকেল চালাচ্ছিস, নাম দিচ্ছিস কেটিএম। বুঝতে পারলি? এরকম ব্যাপারটা। ডাকাত রে, ডাকাতের দল, কিন্তু নাম দিয়েছে কি? উই আর আর্মি। বুঝতে পারলি? সোয়াগের লেভেলটাই আলাদা এদের। তো ডেনিস ডাকাতের দল ছিল ওইরকম 10,000 20,000 লোক ওদের। ওরা সব এসে ডাকাতি করতো, ছেলে মেয়ে সব একসাথে। ওদের মানে কাজেই ছিল ডাকাতি করা। ওরা আসতো, ইংল্যান্ডে লুটপাট করতো, লোক মারতো, নিয়ে চলে যেত, জিনিসপত্র নিয়ে চলে যেত। এবারে কিং আলফ্রেড যখন সিংহাসনে বসলো, রাজাটার নাম কি? কিং আলফ্রেড। যখন সিংহাসনে বসলো, উনি ভাবলেন তরোয়ালের জোরে আমি এই ডেনিস ডাকাত দিকে পরাস্ত করব এবং লড়াই শুরু করবো। কি এ যখন রেডি হচ্ছে, ডাকাতের দল তো অমনি বীরত্ব বিশ্বাস করে না। হঠাৎ করে হামলা করব, লুটপাট করব, পালাবো। তুই যখন সেনা নিয়ে আসবি দেখবি ফাঁকা মাঠ, কোথাও কেউ নেই, এইরকম। এবং ওদের গড়ে গিয়ে আমি লড়াই করে আসবো, অতটাও তুই বাহাদুর নোস। বুঝতে পারলি? ওরা যখন আসবে তখন তোকে লড়াই করতে হবে, কিন্তু কখন যে আসছে, কোন টাইমিংয়ে আসছে, যখন এরা রিল্যাক্স করছে, ভোজ খাচ্ছে, ফেস্টিভ্যাল হচ্ছে, হঠাৎ হামলা হয়ে গেল। তো বিরক্ত হয়ে গেল রাজাটা, কিং আলফ্রেড পুরো বিরক্ত হয়ে গেল যে এদের সাথে করবো কি, এদিকে তো তরোয়াল নিয়ে পাচ্ছি না। তখন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে বসলো, চল মিটিং হোক। কিং আলফ্রেড বীর রাজা ছিল, বলে চলো মিটিংয়ে আসবো, তোমাদের ডাকাত দিয়ে যে সর্দার সে আসুক এবং আমি আসছি, একটা মিটিং হোক, এটার একটা সলিউশন চাই আমার। মিটিং হবে ডাকাত দলের সাথে, ঠিক আছে? ডাকাত দলের সাথে মিটিং হলো। খগেনবাবু আপনি যেতেন ডাকাত দলগুলি যে ডাকতো, আপনি ধরুন কিং আলফ্রেড, খগেন তো যেতই না আগে, ওদের না আমার দরকার নেই, ঠিক আছে এমনি করেই চলুক। ওকে ভাই, কিং আলফ্রেড গেছিল, মিটিংয়ে বসেছিল, এবং মিটিংয়ে কিং আলফ্রেড জিজ্ঞেস করলো যে কি চাই, কি কারণে তোমরা এমনি করছো? কেনা কে চাতে হো ভাই, ঠিক আছে? বলছি কি চাই, কি মানে এমনি ঝামেলা কেন? তখন বললো যে আমাদের জমি জমা নেই, আমাদের স্থায়ীভাবে থাকবার ব্যবস্থা নেই, তো সেইটার যদি ব্যবস্থা করে দেন, এবং আমরা স্বাধীনতা চাই, স্বাধীনতা, এবং আমাদের উপর যেমন হুকুম জারি না হয়, তাহলে আমরা এই ঝামেলাগুলো করবো না, আমরা নিজেদের মতো শান্তিপূর্ণভাবে থাকবো। কিং আলফ্রেড দেখলো ওদের একটা দিক আছে ইংল্যান্ডের, যদি কেউ থাকতে চায় না, ঠিক আছে, আর ফাঁকাও পড়ে আছে। কিং আলফ্রেড বললো তোমরা এক কাজ করো, তোমাদেরকে ওই ভূমিটা দিয়ে দিচ্ছি, তোমরা ওইদিকে থাকো, যাও। এবং ওটা অনেকটা বড় জায়গা ছিল। বললো আর ইংল্যান্ডের নিয়ম টিয়ম মেনে চলতে হবে নাকি, কারণ আমরা তো কারো অধীনতা মানবো না। বলে আরে না না, তোমরা নিজেদের মতো থাকো, তোমরা নিজেদের আইন বানাও, তোমরা নিজেদের মতো থাকো, তোমাদের সব কিছু। ওখানে ইংল্যান্ডের আইন চলবে না, ওখানে ডেন্স ল চলবে। তোমরা ডেনিস তো ওখানে ডেন্স ল চালাবে, ইংল্যান্ডের একটা প্রান্ত। কিন্তু বাবু শর্ত হল ইংল্যান্ডের মধ্যে থাকতে হবে তোমাকে, এবং যদি যদি বিদেশিদের সাথে আমাদের লড়াই হয় তোমাদের কিন্তু হেল্প করতে হবে। বলে হ্যাঁ, যুদ্ধ তো আমরা চাই, সবসময়ই চাই, ঠিক আছে, তো মাঝে মধ্যে আমাদের তরোয়ালগুলো ধার থাকবে, ঠিক আছে, ফাইন। ওরা এগ্রি করে গেল। এই চুক্তিটার নাম ছিল ট্রিটি অফ ওয়েডমোর। কি নাম ছিল? ট্রিটি অফ ওয়েডমোর। কি নাম? ট্রিটি অফ ওয়েডমোর। জোরে বলো, ট্রিটি অফ ওয়েডমোর। ট্রিটি মানে চুক্তি, আর ওয়েড মানে বিয়ে করো, মোর মানে বেশি। মানে এমন চুক্তি হলো দুটো জাতির মধ্যে, ইংল্যান্ড এবং এই ডাকাত দুজনের মধ্যে বিয়ে করিয়ে দিতে লাগলো। কে? কিং আলফ্রেড। এইটা ছিল ওর অ্যাকচুয়াল প্ল্যানিং, যে দুটো কমিউনিটির মধ্যে যদি বিয়ে করিয়ে দিই, 3টে জেনারেশন পর মিলেমিশে যাবে। কে কার ডাকাতি করবে? রাইট? কে কার ডাকাতি করবে? ধর কেউ কারো বাড়িতে ডাকাতি করে গেছে, ও রিলেটিভ বার হয়ে গেল, রাইট? তো এইরকম তো ট্রিটি অফ ওয়েডমোরে মানে দুটো কমিউনিটির মধ্যে অনেক বেশি করে বিয়ে হবে। এইভাবে ট্রিটি অফ ওয়েডমোর স্বাক্ষরিত হয়েছিল, যেখানে ডেনিসরা নিজেদের আইন চালাবে, ইংল্যান্ডের মধ্যে থাকবে, এবং ওরা আর কোনোদিন হামলা করবে না, ডাকাতি করবে না, শান্তিপূর্ণভাবে থাকবে। এইভাবে কিং আলফ্রেড তার দক্ষতার জোরে, তার বিচক্ষণতার জোরে এত বড় প্রবলেমকে সলভ করে দিল বা সমাধান করে দিয়েছিল। বুঝতে পারলে?
এবং ইংল্যান্ডে এর আগে পর্যন্ত ইংল্যান্ডে দেখতে পেয়েছিল সব মনেস্ট্রিকে জ্বালিয়ে দিয়েছে ডাকাতরা, সব পণ্ডিত মানুষদেরকে মেরে দিয়েছে, সমস্ত কোনো কিছু আর কোনো কিছু অবশিষ্ট নেই, শিক্ষার ভার নেই, সাধারণ লোক ল্যাটিন পড়তে ভুলে গেছে। তখন কিং আলফ্রেড ভাবলো অশিক্ষিত প্রজাতি নিয়ে কোনোদিন উন্নত রাষ্ট্র বানানো যায় না, এদিকে শিক্ষিত করতে হবে। কিন্তু শিক্ষিত করবো কি করে, এরা তো ল্যাটিন ভুলে বসে আছে, এরা ল্যাটিন জানে না, এই উপায় কি তাহলে? উপায় একটাই, এদিকে ল্যাটিনের পরিবর্তে ওরা যে ভাষাটা জানে সেই ভাষাতেই শিক্ষা দেবো, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ মানে দেশীয় ভাষাতে শিক্ষা দেবো। এবং কিং আলফ্রেড সেই গুরু ভারটা, সেই কঠিন ভারটা নিজের হাতে নিয়ে নিলেন। এবং কিং আলফ্রেড যেগুলো ভালো ভালো ল্যাটিন বই ছিল, এইরকম 5টা ভালো ভালো ল্যাটিন বই ইংরাজিতে ট্রান্সলেট করলেন। মানে মহারাজা যিনি তরোয়াল চালাতেও জানেন, একই সাথে কলম চালাতেও জানেন, কিং আলফ্রেড 5টা ট্রান্সলেট করেছিলেন, 5টা বড় বড় বইয়ের ট্রান্সলেট করিয়েছিলেন কিং আলফ্রেড। এই 5টা ট্রান্সলেশন কতবার যে পরীক্ষায় এসেছে কোনো ঠিক নেই, যে কিং আলফ্রেড যে 5টা ট্রান্সলেশন করিয়েছিলেন সেই 5টা ট্রান্সলেটের বইয়ের নাম কি কি নাম একটু জেনে রাখবে। 5টা ট্রান্সলেট, কিং আলফ্রেড প্যাস্টোরাল কেয়ার অফ পোপ গ্রেগরির লেখা প্যাস্টোরাল কেয়ার, যেটা ল্যাটিনে ছিল, সেটাকে ইংরেজি ট্রান্সলেট করলেন 1 নম্বর বই। 2 নম্বর বই হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অফ ওরিশাসের লেখা হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যেটা ল্যাটিনে ছিল সেটাকে ইংরেজিতে কনভার্ট করলেন। বেদেস সেলেস্টিয়াল হিস্ট্রি, এইটা ল্যাটিনে ছিল ইংরেজিতে কনভার্ট করালেন। কনসোলেশন অফ ফিলসফি অফ বোয়েথিয়াসের কনসোলেশন অফ ফিলসফি, এটাও ল্যাটিনে ছিল, এটাকেও তিনি ইংরেজিতে ট্রান্সলেট করালেন। এবং সলিলোকিউ বাই সেন্ট আগস্টাইনের লেখা সলিলোকিউ, এটাও একটা মহান বই ছিল যেটা ল্যাটিনে ছিল, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করালেন। এরপরে আমরা দেখতে পাই ইংল্যান্ডের মানুষজন দেশীয় ভাষায় মানে ইংরাজি ভাষায়, ল্যাটিনের বই লেখা হতো কিন্তু ফার্স্ট টাইম দেশীয় ভাষায় ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশনের মাধ্যমে তাদের পড়াশোনা শুরু হয়েছিল। কিং আলফ্রেডের দূরদৃষ্টির জন্য, বিচক্ষণতার জন্য এটা সম্ভব হয়েছিল। বলো বুঝতে পারলে কিনা? তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এই যুগে, এই যে যুগটা রয়েছে অ্যাংলো স্যাক্সন যুগের কয়েকটা প্রবৃত্তি দেখতে পাই। অ্যাংলো স্যাক্সন যুগের মানুষরা কেমন ছিল তোদিকে একটু বুঝতে হবে। অ্যাংলো স্যাক্সন মানুষরা কেমন ছিল জানিস? এই যে যুগের মানুষগুলো, এরা খুব ফ্রিডম লাভার ছিল, মানে অনেক বেশি স্বাধীনতাকে ভালোবাসত। 2 নম্বর রেসপেক্ট নেচার, প্রকৃতিকে সম্মান করত। 3 নম্বর কি করতে জানিস? নিজের ধর্মকে, হোয়াট এভার দেয়ার রিলিজিয়ান ইজ, তারা ভালোবাসত। 4 নম্বর কি? লাভ ফর দেয়ার ওন কান্ট্রি, দেশপ্রেমী ছিল এরা। এবং 5 নম্বর মেয়েদের সম্মান করত। এরা ছিল অ্যাংলো স্যাক্সনদের এইগুলো ছিল রীতিনীতি বলতে সহজ সরল জীবনযাত্রা ছিল। এবং এই অ্যাংলো স্যাক্সনরা যে কবিতাগুলো লিখেছে, গল্পগুলো লিখেছে, বইগুলো মানে যে স্ক্রিপচার্সগুলো লিখেছে, সেগুলো আজও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এদের মধ্যে কি কেউ কবি আছে নাকি? অবশ্যই কবি আছে। প্রথম কবির নাম হচ্ছে কিডমন, ক্যান্ডিম্যান চকলেটটা নয়, কিডমন। কি নাম? কিডমন। আরেকটা হচ্ছে সিনিউল। কি নাম? সিনিউল। কিডমন, সিনিউল, এগুলো নাম, কবিদের নাম। একজন ঐতিহাসিকেরও নাম আছে, বেদে। কি নাম? বেদে হলো ঐতিহাসিক, কবিতাও লিখেছেন, কবিও বটেন, ছোটখাটো কবিতা লিখেছেন। কিন্তু কিডমন আর সিনিউল মেন। আর কি কোনো কি প্রোজ রাইটার রয়েছেন? কোন প্রোজ রাইটার? বল রে, বল প্রোজ রাইটার নাম বল ভাই, বল। আরে বললাম মহারাজ এটা তো 5টা ট্রান্সলেশন করলো, তাহলে প্রোজ ওয়ার্কেই তো। কিং আলফ্রেড। কি নাম? কিং আলফ্রেড। এবং অ্যালফ্রিক নামক আরেকটা লোক ছিল, উনিও প্রোজ রাইটিং করেছেন। কিং আলফ্রেড, অ্যালফ্রিক, বুঝতে পারলে কিনা? এগুলো প্রোজ রাইটার। তাহলে রাইটার্সদের নামগুলো বলে দে আমাকে। কিডমন, সিনিউল কবি, প্রোজ রাইটার কিং আলফ্রেড, অ্যালফ্রিক। হ্যাঁ না? আচ্ছা, বেদেকে হিস্টোরিয়ান হিসাবে ধরতে পারিস, ঐতিহাসিক হিসাবে তুই ধরে নিতে পারিস। তাহলে এই সমস্ত লেখাজোখা, এই সমস্ত জিনিস হয়েছিল। আচ্ছা, এই সময়ে উলস্টান বলে আরো একজন রাইটার ছিলেন, যিনিও প্রোজ রাইটিং করেছিলেন। উলস্টান, নামগুলো বল। হলিউডের হিরো মনে হচ্ছে, উলস্টান। রাইট, অল রাইট। নাম কি? উলস্টান। উনি একটা বই লিখেছিলেন, সারমোল ইউপিয়াড অ্যাংলোজ। বইটার নাম কি? সারমোল ইউপিয়াড অ্যাংলোজ। এই সমস্ত লেখাজোখা হয়েছে। তাহলে এক কথায় অ্যাংলো স্যাক্সন যুগটা এরকম ছিল। আরেকটা শোন, মজার ফ্যাক্ট, অ্যাংলো স্যাক্সন যুগের একটা মজার বিষয় বলতে চাইবো।
অ্যাংলো স্যাক্সন যুগে লোকেরা কি চাইতো জানিস? মানে কাটমার্ক চাইতো, কাটমার্ক। যেমন ওরা চাইতো, মানে ওরা কি বীর পূজারী ছিল, সবসময় যোদ্ধাদের সম্মান করতো। ওরা চাইতো যদি যুদ্ধে যায় মোটামুটি যেমন আমার একটা হাত কেটে যায়, যদি যুদ্ধে যায় অন্তত একটা চোখ নষ্ট হয়ে যায়, যদি যুদ্ধে যায় অন্তত একটা পা তো কেটে দে ভাই আমার, ঠিক আছে? বা যদি যুদ্ধে গেলাম একদিকটা পুড়ে যাক, ঠিক আছে, বা একদিকটা কাটমার্ক চলে আসুক। কেন কেন চাইতো? হিরোইজম, মার্ক অফ হিরোইজম। বুঝতে পারলি? ওইটা এসে নিয়ে এবার বলতে পারবে। তোর যদি একটা ছোট আঙ্গুলও কেটে গেছে তাও চলবে, তুই বলতে পারবি 50টা যোদ্ধা আমাকে ঘিরে ধরেছিল, সবাইকে মেরেছে, এই যে আমার আঙ্গুলটা কেটে গেছে, তার প্রমাণ আছে, রাইট? তো ওরা কাট মার্কসকে খুব রেসপেক্ট করত। বুঝতে পারলি কি না? কারো কান কেটে গেছে, দেখ যুদ্ধে কেটেছে, তোর মতো এরকম বসে থাকেনি আলুর মতো, ঠিক আছে? আমি যুদ্ধ করেছি, লড়াই করেছি, তো ওটাকে রেসপেক্ট করতো সোসাইটিতে। সবাই সোসাইটিতে কাট মার্ক চাইতো, মানে যুদ্ধের জন্য। এমনি বঠিনে হাত সবজি কাটতে গিয়ে কেটে নিয়েছে ওইটা নয়, ঠিক আছে? তোকে যুদ্ধ করে লড়াই করে কিছুদিন কাটমার্ক পেয়েছিস, তোর বিরাট রেসপেক্ট করতো। ভালুকের সাথে লড়াই করেছিস, ভালুকে তোকে ধর তোর একটা হাত খেয়ে দিয়েছে, কিন্তু তুই আলটিমেটলি বেঁচে গেছিস, ভালুকটাকে মেরে দিয়েছিস, ওটাকে বিরাটই রেসপেক্ট করা হতো। মানে তোকে একটা বীর হিসাবে পূজা করা হতো সমাজে, যেমন সেলিব্রিটি হয়ে গেলি, ঠিক আছে? তুই বলিউড স্টার হয়ে যেতিস অমনি যদি থাকতো তোর কিছু। তো সেই জন্য লোকে সবাই একটা করে কাটমার্ক, যুদ্ধের একটা স্মৃতি এরকম চাইতো। তো এইরকম ছিল যুগটা। এবারে আমাকে বল অচিন্ত্যবাবু, আপনি যদি ওই যুগে থাকতেন ভালো হতো না খারাপ? ভালো হতো নাকি? যুগটা বিরাটই ছিল। ওকে, এদের যে গল্পটা, এদের বিখ্যাত গল্প হচ্ছে বিউল। বিউল নিয়ে আরো পরে বলছেন। আগে বলো, এইটা সামগ্রিকভাবে আমি যুগটা ব্যাখ্যা করলাম, অ্যাংলো স্যাক্সন এজটা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখে নাও।